বাংলাদেশ জামাত ইসলামীর রংপুর মহানগরীর উদ্যোগে আয়োজিত আজকের দেশব্যাপী বিভাগীয় সদরের জামাত ইসলামের বিক্ষোভ কর্মসূচির অংশ হিসেবে এই বিশাল জনসভার সংগ্রামী সভাপতি মহানগরীর সম্মানিত আমির জননেতা আজম খান, আপনারা দেখতে পাচ্ছেন সভামঞ্চে বাংলাদেশ জামাত ইসলামীর সম্মানিত কেন্দ্রীয় এবং স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত আছেন, বন্ধু রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত আছেন, সাংবাদিক বন্ধুগণ আছেন, আমার অমুসলিম অনেক ভাইরা হয়তো আছেন। আজকের এই রংপুর পাবলিক লাইব্রেরি ময়দানের সমবেত জনসভায় উপস্থিত প্রিয় রংপুরবাসী এবং দেশবাসী ভাই ও বোনেরা, মহান আল্লাহ তাআলার কাছে আমরা শুকরিয়া আদায় করছি। দেশ জাতির কল্যাণে জামাত ইসলামী জনগণের রায়ের মধ্য দিয়ে একটি সুষ্ঠু স্বচ্ছ নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে নির্বাচিত জনপ্রতিনিধির কাছে ক্ষমতা হস্তান্তরের যে প্রতিশ্রুতি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার জাতির কাছে দিয়েছিল, আমরাও সরকারের কাছে প্রতিশ্রুতি দিয়েছিলাম একটি নিরপেক্ষ নির্বাচনে জামাত ইসলামের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা আমরা করব। আমরা এখনো আল্লাহর কাছে সেই কারণে কৃতজ্ঞতা জানাই, নিয়মতান্ত্রিক পদ্ধতিতে আমরা সরকারকে বাংলাদেশের নতুন সেই অভিযাত্রায় এগিয়ে যাওয়ার জন্য এখনো আমরা সহযোগিতা করে যাচ্ছি। আমরা ন্যাশনাল কনসেনসাস যে কমিশন গঠিত হয়েছে, গুরুত্বপূর্ণ মৌলিক সংস্কারগুলোর মধ্য দিয়ে বিদ্যমান রাষ্ট্র কাঠামোকে পরিবর্তন করে একটি নতুন রাষ্ট্র কাঠামো নির্মাণ করে দুর্নীতিমুক্ত, স্বচ্ছ, ট্রান্সপারেন্ট, একটি মানবিক, ন্যায় বিচার, সুবিচার, সাম্যের ভিত্তিতে একটা নতুন বাংলাদেশ গড়ার জন্য আমরা সহযোগিতা করেছি। সরকারের ডাকে সাড়া দিয়েছি, সর্বদলীয় বৈঠকে আমরা গিয়েছি, রাজনৈতিক নেতৃবৃন্দের সাথে মত বিনিময় করেছি। নির্বাচন কমিশন যিনি প্রধান দায়িত্বে আছেন, চিফ ইলেকশন কমিশনার, সেখানেও আমরা সহযোগিতা করতে প্রস্তুত আছি। সব দিকের সহযোগিতার হাত বাড়াবার পরও আজকে দুঃখের সাথে এই প্রশ্ন করছি আমি, কেন আমাদেরকে আজকে 16-17 বছরের দুঃশাসনের বিরুদ্ধে রাজপথের সংগ্রাম, হাজার হাজার মানুষের জীবন কুরবানির পরও আজকে আমাদের এক ন্যায্য অধিকার এবং দাবির জন্য কেন রাজপথে নামতে হচ্ছে? এই কারণে দুঃখের সাথে আমরা লক্ষ্য করছি, প্রধান উপদেষ্টা তিনি যেমন সরকারেরও প্রধান, আবার রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ সংস্কারের জন্য জাতীয় ঐক্যমত্য কমিশন, যেটাকে ন্যাশনাল কনসেনসাস কমিশন করা হয়েছে, তারও প্রধান আমাদের প্রধান উপদেষ্টা। ফলে লেভেল প্লেইং ফিল্ড, জুলাই সনদকে বাস্তবায়ন করে আইনি ভিত্তি দিয়ে তার ভিত্তিতে নির্বাচন করা, পিআর পদ্ধতি চালু করা, নির্বাচনের পূর্বে ফ্যাসিবাদের দোষর ঘৃণ্য অপরাধীদের বিচার নিশ্চিত করা, লেভেল প্লেইং ফিল্ডকে নিশ্চিত করা, এই সব দাবি বাস্তবায়নের পথে আমরা দেখছি রহস্যজনকভাবে একটি প্রভাবশালী শক্তি সরকারের উপরে জোর খাটিয়ে লেভেল প্লেইং ফিল্ড বাস্তবায়ন করতে দিচ্ছে না। দৃশ্যত মনে হয় সরকার কোন চাপের মুখে যেন দুর্বল হয়ে মাথা নত করেছে। সরকারকে সজাগ করার জন্য দেশবাসীকে সাথে নিয়ে আমরা নিয়মতান্ত্রিক পথে সেই জন্য আন্দোলনের রাজপথে কর্মসূচি ঘোষণা করেছি। গত 15ই সেপ্টেম্বর ঢাকা থেকে আমরা সারা দেশব্যাপী সেই কর্মসূচি ঘোষণা করেছিলাম। গতকাল ছিল তার প্রথম দিন। রাজধানী ঢাকায় বিক্ষোভ সমাবেশ এবং মিছিল, বিশাল বিক্ষোভ মিছিলের মধ্য দিয়ে আমরা গতকাল সেই কর্মসূচি পালন করেছি। আজকে বাংলাদেশের 7টি বিভাগীয় সদরে সমাবেশ এবং বিক্ষোভ হচ্ছে। আগামী 26 তারিখে বাংলাদেশের সকল জেলা, উপজেলায়, গ্রামে গঞ্জে, শহরে নগরে জনগণকে ন্যায্য দাবির ভিত্তিতে ঐক্যবদ্ধ করার জন্য আমরা কর্মসূচি পালন করব ইনশাআল্লাহ। প্রিয় দেশবাসী,
আমাদের এই যে 5 দফা দাবি, এটা জনগণের আকাঙ্ক্ষা নাকি বলেন? এই দাবির ব্যাপারে প্রধান উপদেষ্টা জাতির কাছে প্রতিশ্রুতিবদ্ধ। গত 5 আগস্ট জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় দাঁড়িয়ে জুলাই ডিক্লারেশনের নামে যে জুলাই ঘোষণা তিনি দিয়েছিলেন, সেইখানে তিনি অঙ্গীকার করেছিলেন বিদ্যমান রাষ্ট্র ব্যবস্থার দুর্নীতিগ্রস্ত দলীয়করণের ধ্বংসগ্রস্ত সমস্ত প্রতিষ্ঠান অর্গানগুলোকে নতুন করে সংস্কার করা হবে। আমরা সেই সংস্কার কাজে সরকারকে সাহায্য করছি, কিন্তু এখন দেখতে পাচ্ছি সেই সংস্কারের জন্য ঐক্যমত্য কমিশনের প্রচেষ্টার সামনে একটি দুঃখজনক অন্তরায় এবং বাধার সৃষ্টি করা হচ্ছে। আমরা জুলাই সনদের প্রশ্নে প্রথম কথা বলতে চাই। জুলাই সনদ কি? তার আগে জুলাই ডিক্লারেশন, জুলাই ঘোষণা বলা হয়েছে, আর এখন চলছে জুলাই সনদের আলোচনা এবং বাস্তবায়নের দাবি। জুলাই ঘোষণা 5 আগস্ট দেওয়া হয়েছিল। 24-এর গণ অভ্যুত্থানের ঐতিহাসিক প্রেক্ষাপট তুলে ধরে দেশের কোটি কোটি মানুষের ত্যাগ, জীবনদান, শাহাদাতকে স্মরণ করে বাংলাদেশের স্বাধীনতার ইতিহাসকে সামনে রেখে এদেশের জনগণের এই ঐতিহাসিক অবদানকে সংবিধানের স্বীকৃতি দেওয়ার জন্য একটা জুলাই ঘোষণার দাবি আমরা করেছিলাম। সেটা সেদিন দেওয়া হয়েছিল। সেখানেও লেভেল প্লেইং ফিল্ড মেনটেন করা হয় নাই। জুলাই ঘোষণার যে ড্রাফট করা হয়েছিল, খসড়া করা হয়েছিল, যতগুলো অনুচ্ছেদ করা হয়েছিল, আমরা বলেছিলাম সকল রাজনৈতিক দল, স্টেক হোল্ডারকে তার কপি দেওয়া হোক, আমরা পরামর্শ দেব। একটা খসড়া পেয়ে আমরা যেসব পরামর্শ দিয়েছিলাম, চূড়ান্ত যখন করে 5 তারিখে প্রধান উপদেষ্টা যখন জাতির সামনে পড়লেন, দেখলাম আমাদের অনেক পরামর্শ সেখানে গ্রহণ করা হয় নাই, বরং সেই জুলাই ঘোষণার মধ্যে একটি দলের চিন্তাকে প্রাধান্য দেওয়া হয়েছে। আমরা তারপর সাংবাদিক সম্মেলন করে বলেছি এই জুলাই ঘোষণাকে সংশোধন করতে হবে। ওনারা এখনো সংশোধন করেননি, এখনো সংশোধনের সময় আছে। সেদিকে আমি প্রধান উপদেষ্টাকে আমি মনোযোগ আকর্ষণ করছি। তারপরে আসছে জুলাই সনদ, জুলাই চার্টার। সেটা কি? সেটা হচ্ছে বিদ্যমান রাষ্ট্র ব্যবস্থাকে সংস্কারের জন্য একটি সিদ্ধান্তের ভিত্তিতে প্রধান উপদেষ্টা 6টি সংস্কার কমিশন গঠন করেছিল, রিফর্ম কমিশন। একটা ছিল জনপ্রশাসন, দ্বিতীয় ছিল পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন, তৃতীয় ছিল জুডিশিয়ারি বিচার ব্যবস্থা, চতুর্থ ছিল সংবিধান সংস্কার, পঞ্চম ছিল নির্বাচন ব্যবস্থার সংস্কার, ষষ্ঠ ছিল দুর্নীতি দমন কমিশনের সংস্কার। 6 জনকে চেয়ারম্যান করে 6টি রিফর্ম কমিশন করা হয়েছিল। তারা রাজনৈতিক দলগুলোর কাছে পরামর্শ চেয়েছিলেন। আমরা জামাত ইসলামী সহ রাজনৈতিক দল লিখিত পরামর্শ দিয়েছি। ভিন্ন ভিন্ন দলের ভিন্ন মত আসার কারণে সকলকে কি করে ঐক্যমত্য করা যাবে, আবার সর্বদলীয় মিটিং করে প্রধান উপদেষ্টা আরেকটা কমিশন করলেন। তার নাম দেয়া হলো ঐক্যমত্য কমিশন। তাহলে কয়টা কমিশন হলো? 2টা হলো। একটা হলো সংস্কার কমিশন, আর একটা হলো ঐক্যমত্য কমিশন। সংস্কার কমিশনের 6 জন চেয়ারম্যান, 6টা বিভাগে। দেখা গেল রাজনৈতিক দলগুলো ভিন্ন ভিন্ন মত। আমরা প্রধান উপদেষ্টার ডাকে সেখানে সাড়া দিয়ে গেলাম। আমরা বললাম ঠিক আছে, সকলকে একটা ইউনিফর্ম থিঙ্কিং এ এনে সব সংস্কারের বিষয়ে আমরা একমত করার জন্য এই ঐক্যমত্য কমিশনকে আমরা সাহায্য করব। 6টি কমিশনের চেয়ারম্যানকে সংযুক্ত করা হলো। প্রধান উপদেষ্টা সেই ঐক্যমত্য কমিশনের চেয়ারম্যান হলেন। কো চেয়ারম্যান হলেন প্রফেসর ডক্টর আলী রিয়াজ। তিনি কো চেয়ারম্যান হিসেবে ঐক্যমত্য কমিশনের দায়িত্ব পালন করছেন। তিনি চেষ্টা করলেন সকল দলকে দফায় দফায় বৈঠকে, কয়েকটা মাস ধরে আপনারা টেলিভিশন, অনলাইন মিডিয়াতে দেখছেন, বারবার বসা হচ্ছে এক করার জন্য। 166টা সংস্কার প্রস্তাব দেওয়া হয়েছিল। সব দল আমরা বিস্তারিত অধ্যয়ন করে আমরা সরকারকে পরামর্শ দিয়েছিলাম, আমাদের মতামত জানিয়েছি। তার মধ্যে 84টি সংস্কারের ব্যাপারে সবাই আমরা একমত হয়েছি। 19টি মেজর রিফর্ম প্রস্তাব, গুরুত্বপূর্ণ সাংবিধানিক প্রশ্নে এসে দলগুলোর মধ্যে ভিন্ন মত দেখা দিল। সরকার সেখানে দফায় দফায় 2 মাস ধরে ঐক্যমত্য কমিশন বসছেন এবং চেষ্টা করছেন। সেখানে 9টি পয়েন্টে
বিএনপি নোট অফ ডিসাইড দিয়েছে, আমরাও দু একটা পার্টি নোট অফ ডিসাইড দিয়েছি, মেজর কিছু রিফর্ম ইস্যুতে এসে মত পার্থক্য হয়েছে এবং বিদ্যমান রাষ্ট্র ব্যবস্থাকে সংস্কার করার জন্য খুব গুরুত্বপূর্ণ সাংবিধানিক কিছু বিষয়ে আমরা সিদ্ধান্ত নিতে যাচ্ছি। এই কারণে 17 বছর যে ফ্যাসিবাদী শাসন, যে রাষ্ট্র কাঠামোর কারণে শাসকরা কর্তৃত্ববাদী স্বৈরাচারী হয়ে ওঠে, আমরা এমন একটি রাষ্ট্র কাঠামো নতুন করে বানাতে চাই যেন এই রাষ্ট্র কাঠামোতে যিনি নির্বাচিত হবেন তিনি যেন আর কর্তৃত্ববাদী ফ্যাসিবাদী না হয়ে ওঠেন। এই জন্য আমরা বলেছি কোন প্রধানমন্ত্রী 2 বারের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবেন না। আমরা বলেছি রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর মধ্যে ক্ষমতার ভারসাম্য রাখতে হবে। সাংবিধানিক যত পদ, কনস্টিটিউশনাল পোস্ট, গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে প্রধানমন্ত্রীর ইচ্ছা ছাড়া আগে নিয়োগ দেওয়া যেত না। দুর্নীতি দমন কমিশন, পিএসসি, পাবলিক সার্ভিস কমিশন, অনেক কনস্টিটিউশনাল পোস্ট আছে। আমরা বলেছি তারপর প্রধান বিচারপতি, অ্যাপিলেট ডিভিশনের বিচারপতি নিয়োগ, কোনো কিছুই প্রধানমন্ত্রীর ইচ্ছা ছাড়া রাষ্ট্রপতির এগুলো নিয়োগ দেওয়ার কোনো সুযোগ ছিল না। এই করেই কিন্তু একটা দেশের সরকার প্রধান কর্তৃত্ববাদী হয়ে ওঠে। সেই কারণে আমরা বলি এটা রিফর্ম করতে হবে, এটার জন্য সেপারেট অ্যাপয়েন্টিং অথরিটি করতে হবে। এটার জন্য সাংবিধানিক পদ, গুরুত্বপূর্ণ পদ, বিচার ব্যবস্থার বিচারপতিদের পদ, তারপরে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান কিভাবে নির্বাচিত হবেন, তার জন্য সংবিধান সংস্কারে আমরা জামাত ইসলামী লিখিতভাবে অনেক গুরুত্বপূর্ণ প্রস্তাব দিয়েছি। 31টি দল ঐক্যমত্য কমিশনে আলোচনা করে এই সব প্রস্তাবে 25টি দল আমরা একমত হয়েছি। বিএনপি সহ 6টি দল তারা মানতে রাজি না। আমরা বলেছি নির্বাচন পদ্ধতি, ইলেকটোরাল সিস্টেমে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন সিস্টেম, সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচন হতে হবে। তার যুক্তি আমরা দিয়েছি। লিখিতভাবে রিফর্ম প্রপোজালে আমরা বলেছি 2 কক্ষ বিশিষ্ট পার্লামেন্ট, আপার হাউস লোয়ার হাউস হবে, 2 পক্ষেই আমাদেরকে পিআর চালু করতে হবে। আমরা বলেছি পিআর হলে লাভ কি? পিআর হলে লাভ হলো প্রত্যেকটি ভোটারের ভোটের মূল্যায়ন হবে। এই ভোটে কোনো ব্যক্তিকে মানুষ ভোট দেবে না, দলকে ভোট দেবে। দলের আদর্শ, দলের চরিত্র, দলের ম্যানিফেস্টো, তারা কেমন বাংলাদেশ বানাতে চায় সেই আদর্শ দেখে ভোটাররা যে দলকে পছন্দ করে সেই দলকে আগে ভোট দেবে। অ্যাকর্ডিং টু রেশিও অফ ভোট, 300 আসনের পার্লামেন্টের টোটাল কাস্টিং ভোটারের যত ভোট কাস্ট হবে, যে দল যত পার্সেন্ট ভোট পাবে সেই পার্সেন্টেজ অনুযায়ী 300 আসনের পার্লামেন্টের সংসদে তাদের মধ্যে ওই শতকরা হারে আসনগুলো বন্টন হবে। তার অর্থ হলো 1% ভোটও যদি কোনো দল পায়, 1%, তাহলে 300 আসনের মধ্যে 1% হলে কত হয়? 3টা আসন সে পায়। তাহলে ছোট বড় ক্ষুদ্র যে কোনো দল সে যদি এই পিআর পদ্ধতিতে 1% ভোট পায় তাহলে সে পার্লামেন্টে 3টা আসন পাবে। এতে করে ছোট বড় প্রায় সব দলের প্রতিনিধিত্ব পার্লামেন্টে হবে। জনগণের অংশীদারিত্বে, সকলের অংশীদারিত্বে একটা ইনক্লুসিভ গভর্নমেন্ট তখন তৈরি হবে। এতে সুবিধা হবে 2/3 মেজরিটি পেয়ে, ব্রুট মেজরিটি নিয়ে 2/3 সংখ্যার গরিষ্ঠতা অর্জন করে কোন সরকার যখন ক্ষমতায় যায় সে মনে করে আমি যা ইচ্ছা তাই করবো, কাউকে সে মূল্য দেয় না। যতদিন বেঁচে থাকবো ক্ষমতা থেকে আমাদের আর কেউ নামাতে পারবে না। তিনি আদালতের ঘাড়ে বন্দুক রেখে ফায়ার করবেন, তিনি দল নিষিদ্ধ করবেন, যা ইচ্ছা তাই করবেন, লুটপাট করবেন, অর্থ পাচার করবেন, মানুষ খুন করবেন, বিনা বিচারে মানুষকে ফাঁসি দেবেন, আদালতের রায়কে বদলে দেবেন। এই বিদ্যমান রাষ্ট্রীয় কাঠামো যদি থাকে তাহলে এর মধ্যে দিয়ে নতুন ফ্যাসিবাদের জন্ম। সেই জন্য আমরা বলেছি এই সব সাংবিধানিক সংস্কারগুলো বাস্তবায়ন করতে হবে। 31টি দলের 25টি দল এই সব গুরুত্বপূর্ণ সংস্কার প্রস্তাবে একমত হয়েছেন। 8টা-9টা জায়গায় বিএনপি আপত্তি দিয়েছে। তারা পিআর উভয় হাউজে মানতে চান না। প্রধানমন্ত্রী 10 বছরের বেশি থাকতে পারবেন এই পদ তারা মানতে চান না। সাংবিধানিক পদগুলোতে প্রধানমন্ত্রীর ইচ্ছা অনুযায়ী নিয়োগ হবে, এটা বাদ দিয়ে আলাদা অ্যাপয়েন্টিং অথরিটি হবে, সব জায়গায় তারা তা মানতে চান না। এইসব সময় কম, গুরুত্বপূর্ণ জায়গায় তারা আপত্তি করছেন। তার অর্থ হলো
পিআর তারা এই জন্য মানতে চান না, কারণ পিআরে যখন দলকে নির্বাচিত করা হয় সেই নির্বাচনে ব্যক্তির কোনো ইন্টারেস্ট থাকে না। কি বলেন, ঠিক কিনা? আমি গোলাম পরোয়ার যদি দেখি যে না এখানে আমি এমপি হব কি হব না তার কোনো গ্যারান্টি নেই, ফলে আমি কেন কালো টাকা, কেন মাস্তানি, কেন পেশি শক্তি করে আমি নির্বাচনে কারচুপি করতে যাব? ফলে পিআর পদ্ধতি হলে ব্যক্তির স্বার্থ থাকে না বলে কালো টাকা, পেশি শক্তি, মনোনয়ন বাণিজ্য, কোটি টাকা দিয়ে মনোনয়ন পাওয়ার এই ব্যবসা তখন বন্ধ হয়ে যাবে। প্রত্যেকটি ভোটারের ভোটের মূল্যায়ন হবে। আরেকটি লাভ হবে কি, পার্লামেন্টে হবে কোয়ালিটি পার্লামেন্ট, রিচ পার্লামেন্ট। দল যখন তার নেতৃবৃন্দের মধ্যে থেকে বাছাই করবে, দলই জানে তার দলের মধ্যে সবচেয়ে আইনজ্ঞ, বিশেষজ্ঞ, দক্ষ, আইন জানা, গুরুত্বপূর্ণ, শিক্ষিত পার্লামেন্টে রিপ্রেজেন্ট করতে পারে এই নেতৃত্ব কারা, সেটা দল সবচেয়ে ভালো জানে। কি বলেন, ঠিক কিনা? এই জন্য দল বেছে বেছে এই পার্লামেন্টে ভোটের শতকরা হারে যদি আমি 50 জন পাই, 60 জন পাই, 10 জন পাই, সেই 10 জনকে দল উইল নমিনেট দেয়ার এমপি, দলই তাদেরকে মনোনয়ন দেবে। এই পদ্ধতি চালু না থাকায় এই বাংলাদেশে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, আওয়ামী লীগ, আমি বলবো সব দলের মধ্যে অতীতের এই ট্রেডিশনাল ইলেকশনের কারণে বহু যোগ্য নেতা কেন্দ্রে ছিল যারা চাঁদাবাজি, মস্তানি, কালো টাকা খেলতে পারেননি বলে অনেক টাউট নেশাখোরের কাছে নির্বাচনে তারা এলাকায় হেরে গেছে। কি বলেন, ফলে এই পিআর পদ্ধতি চায় না তারাই যারা কালো টাকা দিয়ে কোটি কোটি টাকার মনোনয়ন বাণিজ্য করতে পারবে না, তারা পিআর ঠেকাতে চায়। সকল দলের প্রতিনিধিত্বের মধ্য দিয়ে একটি অংশীদারিত্বের সরকার আসলে কর্তৃত্ববাদী সরকারের শাসন চালাতে পারবে না যারা, তারা পিআর ঠেকাতে চায়। এই জন্য তারা পিআরের বিরোধিতা করছে। ঠিক আছে, পিআর নিয়ে যখন বিতর্ক হলো, আমরা গোল টেবিল করলাম, আলোচনা করলাম, সেমিনার সিম্পোজিয়াম করলাম, বিভিন্ন বুকলেট দিয়ে আমরা পিআরের উপকারিতা, সুফল সব জানালাম। সরকারের বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার, বেসরকারি সংস্থা জনগণের উপরে জরিপ করলো, সার্ভে করলো। আপনারা সে সার্ভে দেখেছেন, 70% লোক পিআরের পক্ষে আছে। আমরা ঐক্যমত্য কমিশনে যে 31টি দল আছে, তার 25টি দল তারা পিআর চাইতেছে। হ্যাঁ, কেউ হয়তো লোয়ার হাউসে চাচ্ছে, কেউ আপার হাউসে চাচ্ছে, দ্যাট ইজ অ্যানাদার থিংস, কিন্তু কমনলি পিআরের পক্ষে আমরা আছে। অথচ বিএনপির কিছু নেতারা বলছেন পিআর দেশের মানুষ বোঝে না, বলে ইভিএম যারা বোঝে না তারা পিআরও বোঝে না। আজব ব্যাপার। আর ইভিএম কি আর পিআর কি? ইভিএম হচ্ছে ইলেকট্রনিক ভোটিং মেশিন, ওটা একটা যন্ত্রের না। আর পিআর হচ্ছে একটা ইলেকট্রাল প্রসেসের না। আপনি মেশিনের সাথে একটা নির্বাচন পদ্ধতির তুলনা করেন কেন? বাঙালিরা হাইকোর্ট, বহু বাঙালিরা আগে হাইকোর্ট দেখাবেন না। আর এক নেতা কইছে যে পিআর কি খায় না গায় মাথা। এই দেখছেন না কি আজব ব্যাপার? রাজনৈতিক ব্যক্তিত্ব, ডিগনিটি যাদের আছে, তারা কি একটা পলিটিক্যাল বিষয় এই মন্তব্য করতে পারে? আমরা বলেছি এদেশের অধিকাংশ জনগণ পিআর চায় কিনা আপনি গণভোটে পিআরের পক্ষে মতামত গ্রহণ করুন। আমরা জামাত ইসলামের পক্ষ থেকে কথা দিচ্ছি, অধিকাংশ জনগণ যদি পিআরের পক্ষে ভোট দেয় আপনাদেরকেও মানতে হবে। আর যদি অধিকাংশ জনগণ পিআর পদ্ধতিকে না বলে, আমরা জামাত ইসলামী তা মেনে নেব। দ্যাট ইজ বিউটি অফ ডেমোক্রেসি। এটা হচ্ছে গণতন্ত্রের সৌন্দর্য। কি বলেন, ঠিক কিনা? অথচ আপনি বলেন এটা খায় না গায়ে মাখায়। আপনি একটা সিস্টেমের সাথে মেশিনের তুলনা করলেন। রাজনীতির প্রজ্ঞা একটা বড় দল। এদিকে প্রধান নির্বাচন কমিশনার, চিফ ইলেকশন কমিশনার, তিনি একটা সাংবিধানিক পদে বসে আছেন। আরে বাবা, আপনি তো আইন জানালো, সংবিধান জানালো। উনি ওখান থেকে একদিন বলে বসলেন পিআরে সংবিধানে আইন নাই। এটা কি আপনি বলতে পারেন? সংবিধান কি খালি আপনার আলমারিতে আছে? আমাদের আলমারিতে সংবিধান নাই। সংবিধানে কি পদ্ধতিতে নির্বাচন হবে তা কিন্তু উল্লেখ নাই। বলা আছে এভরি আফটার 5 ইয়ার্স, প্রতি 5 বছর পর পর জনগণের ভোটে জনপ্রতিনিধিত্বশীল সরকার আসবে, তারাই সরকার গঠন করবে। কিন্তু ইলেকশনের সিস্টেমটা কি হবে? ট্রেডিশনাল সিস্টেম, পিআর পদ্ধতি, যে কোনো সিস্টেমের কথা ওখানে আলাদা করে কোনো উল্লেখ নাই। এটা সরকার, রাজনৈতিক দল, স্টেক হোল্ডার, ইলেকশন কমিশন আলাপ আলোচনার ভিত্তিতে আমরা সিদ্ধান্ত নিতে পারি। তো ফলে আপনি প্রধান নির্বাচন কমিশনার হিসেবে চট করে একটা মন্তব্য করে দিলেন সংবিধানে পিআর এর কথা নাই।
এখন যে পদ্ধতি আছে এটা কি সংবিধানে আছে? এটাও তো নাই। আপনি যে বসে আছেন ওখানে চিফ ইলেকশন কমিশন, সেটা কোন সংবিধানের ভিত্তিতে বসে আছেন? ওটাও তো সংবিধানে নাই। আপনি যে আগামী 26শে ফেব্রুয়ারিতে ইলেকশন করবেন, সেটা কোন সংবিধানে আছে? আপনি যদি শেখ হাসিনার সংবিধান অনুযায়ী প্রতি 5 বছর পর পর নির্বাচনের বিধান মানতে চান, তো গত নির্বাচন হচ্ছে কত সালে? 24 সালে। 5 বছর পর হতে গেলে 29-এ হইতে হয়। তা আপনি 26-এ যে ইলেকশন করবেন, সেটা কোন সংবিধানে আছে? তাহলে সংবিধান এখানে আমাদের কাছে বড় কথা নয়। বড় কথা হচ্ছে 24-এর জুলাইয়ের গণ অভ্যুত্থানের যে গণ আকাঙ্ক্ষাকে আপনাকে ধারণ করতে হবে। বাংলাদেশের সংবিধানে উইল অফ দ্য পিপল আর্টিকেল 7 অনুচ্ছেদে বলা আছে, জনগণের আকাঙ্ক্ষাই হচ্ছে সংবিধান। 17 বছরের স্বৈর শাসনকে এক সাদর রক্তের বিনিময়ে বিদায় দেওয়ার মধ্য দিয়ে জুলাই অভ্যুত্থানে যে আকাঙ্ক্ষা তৈরি হয়েছিল, সেই আকাঙ্ক্ষার ভিত্তিতে ইউনিসেফ প্রধান উপদেষ্টা, সেই আকাঙ্ক্ষার ভিত্তিতে আপনি চিফ ইলেকশন কমিশনার, সেই আকাঙ্ক্ষার ভিত্তিতে আগামী ইলেকশন। এখানে যেই আমরা পিয়ারের কথা বলি, সেই আপনি সংবিধান দেখান। সাহস থাকলে গণভোট দেন। জনগণের রায়ের প্রতি আমরা শ্রদ্ধা রাখি, আপনি সাহস থাকলে গণভোট দেন। তা না দেখে আপনি গায়ের জোরে ঠেলে নিয়ে চলে যাবেন। মনে রাখবেন, গায়ের জোরে দেশ শাসন করার দিন শেষ হয়ে গেছে। সেই বাংলাদেশ এখন আর সেই বাংলাদেশ নয়। বিরোধী দলকে দমন করে দমন পীড়ন, খুন, ফাঁসি, জেল, রিমান্ড, আয়নাঘর দিয়ে আজীবন ক্ষমতায় থাকার স্বপ্ন যারা দেখেন, সেই দিন শেষ হয়ে গেছে। আবার এই বিদ্যমান রাষ্ট্র কাঠামোতে আমরা বলতে চাই, মেজর গুরুত্বপূর্ণ সংস্কারগুলো বাস্তবায়ন না করে যদি বিদ্যমান রাষ্ট্র কাঠামোতে আবার নির্বাচন হয়, আরেকটি হাসিনার জন্ম হবে, আরেকটি ফ্যাসিবাদের জন্ম হবে। বাংলার মানুষ তা হতে দেবে না। প্রিয় রংপুরবাসী, এই জুলাই সনদকে আইনি ভিত্তি দিতে হবে। অনেকে প্রশ্ন করছেন, আইনি ভিত্তি কিভাবে দেবেন? আমার বিএনপির দোস্ত বন্ধুরা বলছেন, আগামী নির্বাচনে যারা আসবে, নতুন পার্লামেন্ট হবে, তারাই সংবিধান সংস্কার করে এর আইনি ভিত্তি দেবে। আমরা বলি, চুন খেয়ে গাল পুড়েছে, দই দেখলে ভয় লাগে। ইতিমধ্যে স্থায়ী কমিটির একজন সদস্য বক্তব্য দিয়েছেন, নির্বাচন এই ঐক্যমত্য কমিশনে এই যে সংস্কার, এই যে কমিশন, এই যে আইন বদলানোর জন্য চেষ্টা করতেছেন, যা বদলাবেন আমরা ক্ষমতায় গিয়ে সব পাল্টায় দেবো, সব মুছে দেবো। দেখছেন না বক্তৃতা করেছে। তাহলে যাওয়ার আগেই যদি মুছে দেন, তো গেলে কে ক্ষমতা যাবে আমরা জানি না, আল্লাহ কার কপালে রাখছে। তো যাইও তো পারেন নাই, যাওয়ার আগেই তো মুছে দেওয়া আরম্ভ করছেন। ফলে আপনাদের কথার উপরে কোনো বিশ্বাস রাখা যায় না। এই জন্য আমাদের কাছে ঐক্যমত্য কমিশন প্রস্তাব চেয়েছিল, আপনারা আইনি ভিত্তি দেওয়ার জন্য সাজেশন দেন। আমরা আমাদের লয়ারদেরকে এক্সপার্ট কমিটি করে আমরা লিখিতভাবে পরামর্শ দিয়েছি, বিভিন্ন দল পরামর্শ দিয়েছে। সেই পরামর্শ নিয়ে ঐক্যমত্য কমিশন বিচারপতি, জজ, ইউনিভার্সিটির লয়ার প্রফেসরদের কিনে একটা লিগাল এক্সপার্ট কমিটি করছে। সেই কমিটিতে সিদ্ধান্ত হয়েছে, তারা সুপারিশ করেছে, 2টা অপশন আছে। কয়টা মনে রাখবেন, অনেকে বিভ্রান্তি করায়। 2টা পদ্ধতি। একটা হচ্ছে একটা কনস্টিটিউশন অর্ডার 2025, একটা সংবিধান আদেশ জারি করতে হবে রাষ্ট্রপতিকে। কি দিয়ে? এতদিনে ঐক্যমত্য কমিশনে রাষ্ট্র সংস্কারের যত বিষয় আমরা একমত হয়েছি, এইগুলোই হচ্ছে জুলাই চার্টার, এটি হচ্ছে জুলাই সনদ। এটাকে সমস্ত সংসারের বিষয়গুলো, সমস্ত সংস্কারের বিষয়গুলোকে জুলাই সনদের মধ্যে অন্তর্ভুক্ত করে এটাকে এই জুলাই সনদের মর্যাদা দিয়ে, আইনি ভিত্তি দিয়ে, এর ভিত্তিতে আগামী নির্বাচন করতে হবে। এটাই হচ্ছে আইনি ভিত্তি। ঐক্যমত্য কমিশনের লিগাল এক্সপার্ট আইনজ্ঞরা বলছেন, একটা পদ্ধতি হচ্ছে কনস্টিটিউশন অর্ডার 2025, একটা সংবিধান আদেশ জারি করতে রাষ্ট্রপতিকে। আরেকটা হচ্ছে এই সংবিধান আদেশটার পক্ষে মতামত দেওয়ার জন্য একটা রেফারেন্ডাম, একটা গণভোট দিতে হবে। এই গণভোটে জনগণ যদি ওই জুলাই সনদের মধ্যে যত সংস্কার প্রস্তাব, পিআর সহ যা যা আমরা একমত হয়েছি, এইগুলো যদি জনগণ মেনে নেয়, তখনই এটার একটা আইনি ভিত্তি তৈরি হবে। এইটাকে বাতিল করার কোনো পদ্ধতি আর থাকবে না।
আমাদের 5 দফার মধ্যে এটাই হচ্ছে প্রথম, এই জুলাই সনদকে যা যা সংস্কারে আমরা একমত হয়েছি এইটাকে জুলাই সনদের অন্তর্ভুক্ত করে আপনি একটা কনস্টিটিউশন অর্ডার জারি করুন, তারপরে আপনি গণভোটের ব্যবস্থা করুন, তারপরে আগামী নির্বাচন হবে। আমাদের বন্ধুরা যারা সবসময় একটা বিগ ব্রাদারলি অ্যাটিটিউড, বড় ভাই সুলভ ক্ষমতার দাপট দেখায়, ওনারা বলছেন না, এটা আদালতে 106 অনুচ্ছেদ অনুযায়ী সুপ্রিম কোর্টের পরামর্শ চাওয়া হবে। আমরা বলেছি এই রাজনৈতিক সংকট সংস্কারকে সুপ্রিম কোর্টে নেওয়া যাবে না, কোর্টে গেলেই প্যাস লাগাবে। শেখ হাসিনা সবকিছু কোর্টে নিয়ে আদালতের ঘাড়ে বন্দুক থেকে ফায়ার করেছে, পার্লামেন্টের আইন সংসদে গিয়ে কেয়ারটেকার বাতিল করে দিল। সংসদে এই সংস্কারের বৈধতার জন্য পাঠানো যাবে না, এটাকে সংবিধান আদেশ দিয়ে এটাকে গণভোটে নিয়ে আইনি ভিত্তি দিতে হবে। আমার প্রিয় ভাইরা, ফলে আমরা অনেক প্রস্তাব দিয়েছিলাম, প্রেসিডেন্সিয়াল অর্ডিন্যান্স, 70 নির্বাচন যে লিগাল ফ্রেমওয়ার্ক অর্ডারের ভিত্তিতে ছিল সেটা হতে পারে, কিন্তু এখন এক্সপার্টরা বলছেন যে না, এসব দরকার নাই, একটা সংবিধান আদেশ জারি হোক আর একটা গণভোটের ব্যবস্থা করা। তখনও আমাদের বন্ধুরা বলতেছেন যে এটা এই নির্বাচনের আগে দরকার কি, আগামী পার্লামেন্ট আসুক। প্রধান উপদেষ্টার জুলাই ঘোষণার মধ্যে সেই দুর্বলতা, উনি লেভেল প্লেইং ফিল্ড রাখতে পারেননি। আমাদেরকে গোপন রেখে জুলাই ঘোষণার ড্রাফটকে আমাদের সকলের কাছে সাপ্লাই দেওয়া হয় নাই। জুলাই ঘোষণার 25 নম্বর অনুচ্ছেদে এই কথাটা উনি লিখে রেখেছেন যে আগামী নির্বাচিত সরকার এসে সেই সরকার যে সংস্কার করবে সেখানেই জুলাই সনদগুলো তার তফসিলে অন্তর্ভুক্ত করা হবে। তাহলে বোঝা যায় যে এই জুলাই ঘোষণা ড্রাফট করার সময় বিএনপির সাথে পরামর্শ করেছে, জামাতের সাথে পরামর্শ হয় নাই। এই জন্য জুলাই ঘোষণা শুনে বিএনপির বন্ধুরা খুব খুশি যে আমরা যা চাইছিলাম তাই তো হয়েছে। এখন বলতে পারতেছে, সেই জন্য বলে যে না, জুলাই ঘোষণায় বলা আছে পরবর্তী সরকার এটা করিবে। আরে বাবা, পরবর্তী সরকার যদি করিবে তো আমাদের 6 মাস এত কষ্ট করে কেন সংস্কারের কাজে খাটালেন? এত কমিশন, এত ঐক্যমত, এত মিটিং কেন? তাহলে কিছুই দরকার ছিল না। বোঝা যায় যে একটা দুরভিসন্ধি আপনাদের মাথার মধ্যে আছে। সেজন্য আমি বলি যে আমাদের আইনি ভিত্তি দিয়ে এই নির্বাচনের আগেই সংবিধান আদেশ, গণভোট সব সারতে হবে, তারপর ফেব্রুয়ারিতে আমরা নির্বাচন চাই। এখনো 5 মাস সময় আছে, এটা সম্ভব। এইগুলো বলে পরবর্তী পার্লামেন্টের জন্য এটা রাখা যাবে না। কারা ক্ষমতায় আসবে জানি না, বিদ্যমান কাঠামো যদি না বদলানো হয়, এই কাঠামোর মধ্যে যেই ওখানে যাবে সেই হাসিনা, সেই ফ্যাসিবাদ হয়ে তৈরি হবে। তাই আমরা দাবিতে বলেছি যে আমাদের লেভেল প্লেইং ফিল্ড আপনারা মেনটেন করতে পারছেন না। প্রধান উপদেষ্টা লন্ডনে গিয়ে একটা পার্টির সাথে জয়েন্ট মিটিং করেছেন, যুক্ত প্রেস ব্রিফিং করেছেন, এটা লেভেল প্লেইং ফিল্ড হয়নি। আপনি নির্বাচনের তারিখ ফেব্রুয়ারিতেই করেন, দেশে এসে সবাইকে নিয়ে ঘোষণা দিতে পারতেন, লন্ডনে বসে ঘোষণা দিয়েছেন, লেভেল প্লেইং ফিল্ড করতে পারেননি। প্রধান নির্বাচন কমিশনার বলতেছেন পিআর সংবিধানে নাই, এটা বলার অধিকার নাই, এটা বিএনপির সুরে আপনি কথা বলেছেন, তার অর্থ হলো আপনি লেভেল প্লেইং ফিল্ড রাখতে পারেন নাই। সেজন্য 5 দফার একটা অন্যতম দাবি আমাদের নির্বাচনের আগে মাঠের সমতা, লেভেল প্লেইং ফিল্ড। একটা দলকে যে অধিকার দেবেন, আমাকেও সে অধিকার দেবেন। কোন বিষয়ে কারোর সাথে যে পরামর্শ করবেন, আমার সাথে সে পরামর্শ করবেন। দ্যাট ইজ কল্ড লেভেল প্লেইং ফিল্ড। আপনি তা করতে পারছেন না। তারপরে আমরা বলেছি, ওয়াদা করেছিলেন নির্বাচনের আগে মানবতা বিরোধী ঘৃণ্য অপরাধে যারা অপরাধী, হাজার হাজার লোককে যারা হত্যা করলো, লাশ আগুনে পোড়ালো, হেলিকপ্টার থেকে মানুষ হত্যা করলো, রংপুরের অকুতভয় মৃত্যু ভয়হীন জুলাই যোদ্ধা আবু সাইদকে যারা খুন করলো, যার আত্মদান দুনিয়াকে শিহরণ করে বিপ্লবের রক্ত জাগিয়ে দিয়েছে, এই অপরাধীদের নির্বাচনের আগে দৃশ্যমান বিচার শেষ করতে হবে। ফ্যাসিবাদকে যারা এই 17 বছর টিকিয়ে রেখেছিল 14 দল আর জাতীয় পার্টি, এরা যদি আওয়ামী লীগের সাথে না থাকতো, এরা এই স্বৈরাচারী হয়ে ওঠার সুযোগ পেত না, এই নির্বাচনের বৈধতা পেত না। ফলে আওয়ামী লীগ যে অপরাধী, জাতীয় পার্টির 14 দল মেনন ইনুরা একই অপরাধী। আমরা তাদের রাজনৈতিক কার্যক্রমকে স্থগিত করতে বলেছি, নিষিদ্ধ করতে বলেছি। এই 5 দফা দাবি মানতে হবে। অনেকে বলছেন ভাই আপনারা তো ঐক্যমত্য কমিশনের মিটিং এ যাচ্ছেন, তা আলোচনা তো শেষ হয়নি, এখন রাজপথে চলে গেলেন কেন? চলে গেলাম কেন তো বোঝেন না?
আপনি একটা জুলাই সনদ করবেন, ডিক্লারেশন করবেন, গোপনে ড্রাফট দিয়ে দেবেন বিএনপির কাছে, ও লেভেল প্লেইং ফিল্ড থাকে না। এইগুলো যত না করেন আমরা এখনো আলোচনার টেবিলে বসতে রাজি। আমরা নিরাশ নই, আমরা আলোচনায় যাব, কিন্তু আপনি নিরপেক্ষভাবে আমাদেরকে ডাকেন। জনগণের যে ওপিনিয়ন, উইল অফ দ্য পিপল আর্টিকেল 7 বলা হয়েছে, সেই জনমত যাচাই করে সেই সিদ্ধান্ত নেন। যেহেতু নিচ্ছেন না, যেহেতু কারো দ্বারা প্রভাবিত হচ্ছেন, যেহেতু রাজনৈতিক কোন শক্তির কাছে মাথা নত করছেন, সেই কারণে আমরা আন্দোলনে এসেছি। আপনি আমাদের ডাকেন, আমাদের আন্দোলন দরকার নেই, এগুলো মানলেই তো হলো। আমরাও তো ইলেকশন চাই। আমাদের আমিরের জামাত ডক্টর শফিকুর রহমান তো প্রথম বলেছিলেন যে ফেব্রুয়ারি হচ্ছে নির্বাচন উপযুক্ত সময়, কি বলেছিলেন না? অনেকে আমাদের কথাকে ওনার মিসপ্রোপাগান্ডা করে বলেন যে এই যে জামাত সব আর 5 দল 7 দল সব এখন কর্মসূচি দিচ্ছে, এরা নির্বাচন চায় না, এরা নির্বাচন পিছাচ্ছে না। আমি সাংবাদিক বন্ধুদের বললাম আমরা নির্বাচন চাই এবং ফেব্রুয়ারিতেই আমরা চাই, কিন্তু আমাদের এই সংস্কার, এই জুলাই 17 আইনি ভিত্তি, এই বিচার, এই লেভেল প্লেইং ফিল্ড এবং ফ্যাসিবাদের দোসরদের কার্যক্রমকে নিষিদ্ধ করার মধ্য দিয়ে আমরা এই ফেব্রুয়ারি নির্বাচনে যাব। আজকে তো মিছিল করবেন আপনারা, নাকি বলেন? মিছিলে যদি আপনারা সবাই থাকেন তাহলে আমিও থাকবো। আপনারা থাকতে রাজি আছেন? তো আমি মনে করি যে আমি থাকবো আপনাদের অনুরোধের কারণে, কিন্তু আপনারা মিছিল থেকে কেউ আগে যাবেন না, যেখানে শেষ হবে সেখান থেকেই যাবেন। রাজি? শৃঙ্খলার সাথে মিছিল হবে। আমরা সরকারকে, আর যারা পিয়ার মানতে চাচ্ছেন না, জুলাই সনদকে যারা পরবর্তী পার্লামেন্টে নিয়ে যেতে চাচ্ছেন, তাদেরকে বলবো আপনাদের আতঙ্কিত হওয়ার কিছু নেই। আমাদের আন্দোলন নিয়মতান্ত্রিক হবে। আমরা কোনো ভাঙচুর, জ্বালাও পোড়ার আন্দোলন করছি না। আমাদের আন্দোলন নিয়মতান্ত্রিক, জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলনের জন্য আমরা এই আন্দোলন এগিয়ে নিতে চাই। ফলে আপনারা আমাদের এই 5 দফা মেনে নিন। আমরা আলোচনার টেবিলে নিষ্পত্তি করতে রাজি আছি। আমরা নিরাশ নই, কিন্তু পক্ষপাতিত্ব করা কোন দলের, আধিপত্যবাদী কোন শক্তির কাছে যদি মাথা নত করেন, অতীতের মতো বাংলার জনগণ রাজপথেই তার ফয়সালা করবে। সকলকে ধন্যবাদ জানিয়ে আজকে রংপুর পাবলিক লাইব্রেরি ময়দানে বিভাগীয় সদরের ঐতিহাসিক সমাবেশ যারা সফল করেছেন, বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রের পক্ষ থেকে রংপুরবাসীকে ধন্যবাদ জানিয়ে, কৃতজ্ঞতা জানিয়ে, মহান আল্লাহর শুকরিয়া জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, জামাত ইসলামী জিন্দাবাদ।